হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে বাংলায় যে নাটকটি আছে সেই নাটক আগুন থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি আগুন নাটক না পড়ে থাকো তবুও কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো যদি ভালো করে শোনো তাহলে অবশ্যই নাটক সম্পর্কে তোমাদের জ্ঞান ভালোভাবে জন্মিয়ে যাবে। প্রথম প্রশ্ন দেখো, আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে না। বক্তা কে? তিনি কোন সমস্যার দিকে ইঙ্গিত করেছেন? গোলমাল যাতে না হয় সেজন্য তিনি কি করতে বলেছেন? বক্তা, এখানে আমরা একটু পয়েন্ট আকারে করে নেব, যে বক্তা যেটা আছে এটা একটু পয়েন্ট আকারে করে নেব, ঠিক আছে? বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রথম দৃশ্যে উল্লেখিত মন্তব্যটির বক্তা পুরুষ চরিত্রটি। মন্বন্তরের দিনগুলিতে, এখানে একটু তোমরা পয়েন্ট করে নেবে যে সমস্যা বলে, ঠিক আছে? এই জায়গাটায় একটু পয়েন্ট করে নেবে সমস্যা বলে, ঠিক আছে? মন্বন্তরের দিনগুলিতে খাদ্যের সংকট মানুষের জীবন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছিল। ফলে রেশনের দোকানে লাইন দিয়ে চাল সংগ্রহ করা ছিল সাধারণ মানুষের একটি নিত্য প্রয়োজনীয় কর্ম। পুরুষ চরিত্রটি সেই সমস্যার দিকেই ইঙ্গিত করেছে। আগের দিন মণিচাঁদ নামে এক চরিত্রকে দেরিতে যাওয়ার জন্য লাইনের একেবারে পিছনে দাঁড়াতে হয়েছিল। 12টার আগে চাল পাওয়া যায় না, তাও আবার সেই চাল নিশ্চিতভাবে পাওয়া যাবে কি না সংশয় থাকে। করুণের মা আগের দিন চাল না পেয়ে খালি হাতে ফিরে এসেছিল। এই দৈনন্দিন সমস্যার দিকেই এখানে পুরুষ চরিত্রটি ইঙ্গিত করেছে। এবার পরের প্রশ্ন করেছে তোমাদের, যে গোলমাল যাতে না হয় সেই জন্য কি করতে বলেছে। পুরুষ চরিত্রটি নিত্য এবং নিত্যর মাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকতে থাকে। সেদিন তারা আর চাল পাবে কিনা তা নিয়ে তার মনে সংশয় তৈরি হয়। কলমি শাক, দাঁতনের কাঠি, কলা ইত্যাদি যা কিছু সংগ্রহ করে রাখা হয়েছিল সেগুলি বিক্রি করে তারপরে লাইনে গিয়ে চাল কিনতে হবে। সেই জন্যই তাড়াতাড়ি উঠে পড়ার জন্য সেই স্ত্রী এবং ছেলেকে তাড়া দিতে থাকে। এর পরের প্রশ্ন পড়ব আমরা, নাম্বার 2 নাম্বার প্রশ্ন, এই কটা দিন বউ, বুঝলি? কে এ কথা বলেছে? এই আর কটা দিন এর কি পরিচয় পাওয়া যায়? এরপরে কি হবে বলে বক্তা প্রত্যাশা করেছে। তাহলে বক্তা কে আমরা একটু পয়েন্ট করে নেব এখানে। বক্তা কে? বিজন ভট্টাচার্যের আগুন নাটকের দ্বিতীয় দৃশ্যে উল্লিখিত মন্তব্যটি করেছে কৃষাণ চরিত্রটি। আমরা একটু এখানে পয়েন্ট করে দেব যে এই কটা দিনের পরিচয়। এখানে যে দিনগুলির কথা বলা হয়েছে তা আসলে কৃষাণ এবং তার মতো মানুষদের জীবন সংগ্রামের প্রাত্যহিকতা। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল ফলেনি, চারপাশে দুর্ভিক্ষের অশনি সংকেত, তীব্র সংকটে রেশনে চাল দেওয়ার ব্যবস্থা হয়েছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা অতি সামান্য। তাই লাইনে সকলের আগে না যেতে পারলে চাল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই উৎকণ্ঠা নিয়েই মানুষকে সময় কাটাতে হতো। কৃষাণও এখানে কৃষাণীকে বলেছে কেষ্টর মার সঙ্গে আগেভাগে গিয়ে নাইনির একেবারে সে প্রথমে দাঁড়াবে। মাঠ থেকে ফিরে এসে সে যে খিদেই কাতর হয়ে পড়ে এবং সেই খিদে সহ্য করার ক্ষমতা তার থাকে না, সে কথাও কৃষাণ স্ত্রীকে বলে এবং সে কারণে তাকে তাড়াতাড়ি লাইন দিয়ে তাড়াতাড়ি ফিরে এসে রান্না করতে বলে। এইভাবেই খিদের যন্ত্রণা, অন্যের সংকট এবং জীবনযাপনের অনিশ্চয়তাতেই পরিপূর্ণ ছিল সেই দিনগুলি। বক্তার প্রত্যাশাতেও একটু পয়েন্ট করে নেব আমরা। কৃষাণ প্রত্যাশা করেছিল যে কষ্টের দিন পার হয়ে যাবে আর কিছুদিনের মধ্যেই।
চৈতালির ফসল ঘরে তুলতে পারলে কিছুদিনের মতো নিশ্চিন্ত থাকা যাবে। যদিও সে মনে মনে জানে তার অনেক ইচ্ছাই এরকম অপূর্ণ থেকে গিয়েছে, তবুও কৃষাণীকে সে আশ্বস্ত করার চেষ্টা করে বলে, আর কটা দিন একটু কষ্ট কর। 3 নাম্বার প্রশ্ন আমরা পড়ব, আরে সে কি বলবো মুশকিলের কথা, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, সে কোন মুশকিলের কথা বলেছে। তো প্রথমে আমরা বক্তা কে পড়ে নেব। ঠিক আছে, যে যার উদ্দেশ্যে মন্তব্য করেছে। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ জুরনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। এবার মুশকিলের কথা কি ছিল? সতীশ জুরনকে যে সমস্যার কথা বলেছে তা সেই সময়ের জীবন্ত সমস্যা। অনাবৃষ্টির কারণে ফসলহীনতা থেকে খাদ্যের সংকট এবং দুর্ভিক্ষের ভ্রুকুটি। এই পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সতীশকেও অসহায় এবং দুশ্চিন্তাগ্রস্ত লাগে। আগের দিন স্ত্রী এবং মেয়ে সমস্ত দিন লাইনে দাঁড়িয়ে খালি হাতে ফিরে এসেছে এবং রাত্রে এসে অন্যের কাছ থেকে চাল ধার নিয়ে খিদে মেটানোর ব্যবস্থা করেছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না। ফলে সকাল হতেই পেটে আগুন লেগে গেছে। এদিকে তার কোম্পানিতে 3 মাস ধরে চাল ডাল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও দিচ্ছে না। সব মিলিয়ে সতীশের মধ্যে চূড়ান্ত হতাশা দেখা যায়। কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাটের পয়সার ভি ভরসা করব না, তো কাকে ভরসা করি বলে জুরনকে এই কথাটা বলেছিল। জীবনযাপনের এই সমস্যার কথাই এখানে বলতে চেয়েছে সতীশ। পরের প্রশ্ন আসবো আমরা, আরে দুত্তর নিকুচি করলো তো লাইনের, কে কাকে কথা বলেছে এবং কখন, তার এই প্রতিক্রিয়ার কারণ কী ছিল? বক্তা ও শ্রোতাকে। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ জুরনকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। কখন বলেছে? সতীশ জুরনের জীবনযাত্রার পরিপ্রেক্ষিতে তার নিজের সমস্যার কথা বলেছিল জুরনকে। যেহেতু জুরন একলা মানুষ, তাই দুর্ভিক্ষের দিনেও সে খেয়ে দেয়ে ফুর্তি করে ঘুরে বেড়াতে পারে। 2-4 পয়সা বেশি দিয়ে হোটেলেও নিজের খাবার জোগাড় করে নিতে পারে, কিন্তু সতীশের পক্ষে তা সম্ভব নয়, কারণ তাকে সংসার প্রতিপালন করতে হয়। সেখানে চাল ডালের সংস্থান করাটাই দুর্বিষহ ব্যাপার হয়ে পড়েছে বা হয়ে উঠেছে। এই পরিস্থিতিতেই জুরন সতীশের কাছে জানতে চায় যে সে রেশনের দোকানে লাইন দিচ্ছে কিনা। তখন সতীশ উল্লিখিত মন্তব্যটি করেছে। সতীশের প্রতিক্রিয়া কী ছিল? সতীশের এই প্রতিক্রিয়ার কারণ হলো রেশনের দোকান বিষয়ে তার বিরূপ অভিজ্ঞতা। সেখানে লাইন দিলেও খালি হাতে ফিরে আসতে হয়। আগের দিনই তার মেয়ে ফুলকি আর তার স্ত্রী চালের জন্য লাইন দিয়ে খালি হাতে ফিরে এসেছে। শেষ রাত্রে মিস্ত্রির কাছ থেকে 1.5 পোয়া চাল ধার নিয়ে এসে ক্ষুধা নিবৃত্তি করেছে। সুতরাং রেশনের দোকানে লাইন দিলেও চাল পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। সেই কারণেই সতীশ নিজের বিরক্তি প্রকাশ করেছে। কি আমার পুরুষ মানুষ রে, কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে, মন্তব্যটির পরিপ্রেক্ষিত আলোচনা করো। বক্তা ও শ্রোতা। বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে ক্ষীরি তার স্বামী সতীশকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে। মন্তব্যর পরিপ্রেক্ষিত: সতীশ তার মেয়ে ফুলকি এবং স্ত্রী ক্ষীরিকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করছিল, কারণ তার কারখানায় বেরোনোর সময় হয়ে গিয়েছিল। সারাদিন যেখানে পরিশ্রম করতে হবে বলে কিছু খেয়ে বাড়ি থেকে বেরোতে চাইছিল, সেই জন্যই সে তাড়া দিচ্ছিল। এই পরিস্থিতিতে ক্ষীরি ফুঁসে ওঠে এবং মন্তব্য করে যে বাড়ির পরিস্থিতি কিছুই সতীশের অজানা নয়। আগের দিন রাতে সে নিজেই মিস্ত্রির কাছ থেকে 1.5 পোয়া চাল ধার করে এনেছে এবং তার মধ্যে বেশিরভাগ সতীশ নিজেই খেয়েছে। এই পরিস্থিতিতে অসহায় ক্ষীরি তীক্ষ্ণ কণ্ঠে বলে,
এখন সকালবেলায় তোমার পিণ্ডি জোগায় কোত্থেকে বলো তো? ক্ষীরির এই তীক্ষ্ণ কণ্ঠ সতীশ সহ্য করতে পারে না। সে বলে, তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। এতে ক্ষীরি আরও উত্তেজিত হয় এবং বলে যে পরনের কাপড় পেটের ভাত দিতে পারে না, শুধু তার আবার লম্বা চওড়া কথা। সাজা দেওয়ার কথা বলে সতীশ যে পৌরুষের প্রকাশ ঘটাতে চায় তাকে ব্যঙ্গ করেই ক্ষীরি বলে কেলোর বাবাকে দেখে আসার জন্য, যে কেলোর মাকে কি হালে রেখেছে। এই পরিপ্রেক্ষিতেই সতীশকে ব্যঙ্গ করে ক্ষীরি উল্লিখিত মন্তব্যটি করেছিল। পরের প্রশ্ন আসবো আমরা, 6 নম্বর প্রশ্ন। তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাব। কে কাকে এই কথা বলেছে, কোন পরিস্থিতিতে তাকে এরকম মন্তব্য করা হয়েছে? বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় দৃশ্যে সতীশ তার স্ত্রীর ক্রি উদ্দেশ্য করে বলেছে। পরিস্থিতি: কারখানায় কাজে যাওয়ার আগে সতীশ তার মেয়ে ফুলকি এবং স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলতে চায়। শুধু তাই নয়, তারা ঘুমিয়ে থাকায় সে বিরক্তিও প্রকাশ করে। সারাদিন কারখানায় ঘানি টানতে হবে, তাই বেরোনোর আগে একটু খাবারের প্রয়োজন। এটাই ছিল তার বিরক্তির কারণ। কিন্তু তার ক্ষুদ্র চিৎকারের প্রতিক্রিয়ায় সতীশের স্ত্রী ক্ষীরি ফুঁসে ওঠে। উত্তেজিত ক্ষীরি বলতে থাকে যে সতীশ অনর্থক চিৎকার করছে। ধার করে আনা আগের দিনের চালের বেশিটাই সতীশ নিজে খেয়েছে, তাই সকালবেলায় খাবারের কোনো যোগান দেওয়া সম্ভব নয়। সতীশ এতে আরও উত্তেজিত হয়ে পড়ে। ক্ষীরির কথা সে সহ্য করতে পারে না এবং স্পষ্টই বলে যে তোর সে মুখের সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেব। ক্ষীরিও থামার পাত্রী ছিল না। সে স্পষ্টই জানায় পরনে নেই কাপড়, পেটে নেই ভাত। এই অবস্থায় সতীশের লম্বা চওড়া কথা শুনতে সে রাজি নয়। কেলোর বাবা কেলোর মাকে কী হালে রেখেছে সে কথাও সে সতীশকে শুনিয়ে দেয়। সতীশ ক্ষীরির এই সমস্ত অভিযোগ অথবা অনুযোগ মেনে নিতে পারে না। সে ক্ষীরিকে লাথি মারে। ক্ষীরি আর্তনাদ করে ওঠে। সতীশ তাতে কোনো ভ্রুক্ষেপ না করে সেই সময় উল্লিখিত মন্তব্যটি করে বসে। মহা মুশকিলেই পড়া গেল দেখছি। বক্তা কে? সে এখানে কোন মহা মুশকিলের কথা বলেছে? বক্তা হলেন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের চতুর্থ দৃশ্যে উল্লিখিত মন্তব্যটি করেছেন হরেকৃষ্ণ, কেরানি হরেকৃষ্ণ বাবু। মহা মুশকিলটা কী ছিল? 1350-এর মন্বন্তরের সময় যে ভয়াবহ খাদ্য সংকট হয়েছিল তার ফল শুধু শ্রমিক কৃষকরাই ভোগ করেনি, অনিশ্চয়তা নেমে এসেছিল নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী মানুষদের জীবনেও। হরেকৃষ্ণবাবুর এই শ্রেণীর প্রতিনিধি হিসেবেই নিজের আক্ষেপ ও অসহায়তার কথা জানিয়েছেন। চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব। স্ত্রী মনোরমা আশ্বস্ত করার জন্য বলে যে সে শুনেছে নাকি সেদিন নাকি 2 করে চাল দেবে, কিন্তু হরেকৃষ্ণবাবুর কাছে সেই চাল সংগ্রহ করার সময়টুকুও ছিল অসুবিধাজনক। 10টায় তার অফিস, অন্যদিকে রেশন দোকানে 12টার আগে কিছু পাওয়ার আশা নেই। শেষ পর্যন্ত লাইনে দাঁড়ালেও যে পাওয়া যাবেই তারও কোনো নিশ্চয়তা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টিয়ে বলবে ফুরিয়ে গেছে। মহা মুশকিল। এই শব্দবন্ধের সাহায্যে এই সংকটময় পরিস্থিতির দিকেই ইঙ্গিত করা হয়েছে। এরপরে আসবো আমরা 8 নম্বর প্রশ্ন। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলোচনা করো। বক্তা বিজন ভট্টাচার্যের আগুন নাটকের চতুর্থ দৃশ্যে উল্লিখিত মন্তব্যটি করেছেন কেরানি হরেকৃষ্ণবাবু। এর প্রেক্ষাপট কি? অনাবৃষ্টির কারণে যে ফসলহীনতা এবং তার ফলে যে ভয়াবহ খাদ্য সংকট ও দুর্ভিক্ষ শুরু হয়েছিল, সেই পরিস্থিতিতে অফিসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কর্মচারীদের চাল ডাল দেওয়ার। হরেকৃষ্ণবাবু যখন বাড়িতে চাল চিনি ইত্যাদি সংস্থান না থাকায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, তখন তার স্ত্রী মনোরমা তাকে সে কথা মনে করিয়ে দেয়। কিন্তু হরেকৃষ্ণবাবু অত্যন্ত বিরক্তির সঙ্গে তাকে অফিসের কথা তুলতে বারণ করেন এবং বলেন একেবারে ঘেন্না ধরিয়ে দিলেও এই অফিস। তার কথাই এক কেলেঙ্কারির কথা প্রকাশ্যে আসে। কর্মচারীদের নাম করে সস্তা দরে চাল ডাল এনে অফিসের কর্তারা সেগুলি চড়া দামে বাজারে বিক্রি করছেন। এইভাবে ব্যবসা চলছে আর মানুষ জানছে যে অফিসের কর্মচারীরা সস্তা দরে চাল ডাল পাচ্ছে। আসলে সুবিধা ভোগ করছে ম্যানেজার ও তাদের সাহেবরা। চারপাশে শুধু চোর ছাচরের আড্ডা। এই প্রেক্ষাপটে হরেকৃষ্ণবাবু বলেছেন যেই রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। পরের প্রশ্ন আসবো আমরা 9 নম্বর।
আগুন জ্বলছে আমাদের পেটে, বক্তাকে মন্তব্যটির তাৎপর্য সমগ্র নাট্যকাহিনী অবলম্বনে আলোচনা করো। বক্তা: বিজন ভট্টাচার্যের আগুন নাটকের পঞ্চম দৃশ্যে রেশনের দোকানের লাইনে হঠাৎই আগন্তুক এক যুবক মন্তব্যটি করেছে। নাট্যকাহিনীটা কি এবার আলোচনা করব আমরা। মন্বন্তরের ভয়াবহ দিনগুলিতে মানুষদের খিদে যন্ত্রণা ও অসহায়তা আগুন নাটকের মধ্য দিয়ে রূপ পেয়েছে। নাটকের পাঁচটির দৃশ্যে আলাদা আলাদা চরিত্র, তাদের পটভূমি ভিন্ন, কিন্তু এক জায়গায় সকলেই মিলে গেছে, তা হলো খিদের যন্ত্রণা। প্রথম দৃশ্যে ছেলের ঘুম ভাঙিয়ে নেত্তর মা বাজারের উদ্দেশ্যে যাত্রা করে কিছু আনাজ বিক্রি করে রেশনের চাল কিনতে যাবে বলে, আর নেত্তর বাবা সংশয়ী হয়ে বলে দেরি হয়ে যাওয়ায় চাল আজ আর পাতি হবে না নে। দ্বিতীয় দৃশ্যে আমরা দেখতে পাই কৃষাণ তার স্ত্রীকে পরামর্শ দেয় কেষ্টর মার সঙ্গে সঙ্গে গিয়ে লাইনের একেবারে প্রথমে দাঁড়ানোর জন্য। অন্যের জন্য এই কাতরতা তীব্র হয়ে ওঠে তৃতীয় দৃশ্যে সতীশের বাড়িতে। সেখানে লাইনে দাঁড়িয়ে চাল না পাওয়ায় সেই রাতে চাল ধার করে আনতে হয় খাওয়ার জন্য, এবং সকালে কারখানার কাজে যাওয়ার আগে সতীশের জন্য সামান্য খাবারও অবশিষ্ট থাকে না। চতুর্থ দৃশ্যে হরেকৃষ্ণবাবু আক্ষেপ করেন চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা। আর পেটের খিদে এ আগুন নিয়েই পঞ্চম দৃশ্যে রেশনের দোকানে লাইন দেয় বহু স্তরীয় সমাজের ভিন্ন ধর্মের, ভিন্ন জাতির নানা মানুষ। খিদের তাড়না যেন তাদেরকে সকলে একসঙ্গে মিলিয়ে দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানো মানুষগুলি সিভিক গার্ডের জুলুমের মুখোমুখি দাঁড়িয়ে রুখে দাঁড়ায়। পেটের আগুন যেন প্রতিবাদের আগুন হয়ে ওঠে। যে আগুন এক কিশোরকে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না, স্বামী স্ত্রীর সম্পর্ককে বিপর্যস্ত করে, সেই আগুনই যেন রেশনের দোকানের লাইনে পারস্পরিক সহমর্মিতার সূত্রে মনুষ্যত্বকে নিকষিত হেম করে তোলে। 10 নম্বর প্রশ্ন পড়ব আমরা। লুঙ্গি, টিকি, পৈতে, টুপি সব একাকার হয়ে গেছে। কে মন্তব্যটি করেছে? যে পরিস্থিতিতে তার এই মন্তব্য তার নিজের ভাষায় উল্লেখ করো। বক্তা: বিজন ভট্টাচার্যের আগুন নাটকের পঞ্চম দৃশ্যে রেশন দোকানের দোকানদার উল্লিখিত মন্তব্যটি করেছেন। পরিস্থিতি কি? 50-এর মন্বন্তরে ভয়াবহ খাদ্য সংকটের দিনে রেশনের দোকানে মানুষের সারিবদ্ধ লাইন যেন হয়ে উঠেছিল খাদ্যহীনতার প্রতীক। সেই লাইনে হতদরিদ্র বাজারে আনাজ বিক্রি করা মানুষ যেমন ছিল, কৃষক শ্রমিকও ছিল। হরেকৃষ্ণর মতো নিম্ন মধ্যবিত্ত চাকরিজীবী মানুষও ভিড় করেছিলেন সেই লাইনে। এই রকম নানা অর্থনৈতিক শ্রেণীর মানুষ যেমন যেখানে ছিল, তেমনি বাঙালি, ওড়িয়া ইত্যাদি নানা জাতের মানুষ, হিন্দু মুসলমানের মতো নানা ধর্মের মানুষও জড়ো হয়েছিল চালের আশায়। নানা সমস্যা নিয়ে তারা নিজেদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আলোচনা করছিল, চলছিল হট্টগোলও, কিন্তু সকলেরই একটিই লক্ষ্য ছিল, এবং মূল লক্ষ্য ছিল একটাই, তা হলো রেশনের দোকান থেকে চাল কিনে বাড়ি ফেরা। কিন্তু রেশনের দোকানের দোকানি এই পরিস্থিতিতে খুশি থাকতে পারেননি, কারণ তার মনে হয়েছে এই সমস্ত মানুষ একসঙ্গে জড়ো হওয়ায় তার ব্যবসার সুখ সব নষ্ট হয়ে গেল। পেটের খিদের আগুনের নিয়ে লাইনে দাঁড়ানো মানুষেরা তাদের মধ্যে কোনো দূরত্ব ও বিভাজন রাখেনি। বিব্রত দোকানদারের মন্তব্যে সেই সময় যেন বাস্তবতাই যেন ফুটে উঠেছে। আগুন নাটকের যে সমাজ ব্যবস্থার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লেখো। 40-এর ভয়াবহ মন্বন্তর সাধারণ মানুষের জীবনে যে অস্থিরতা ও অনিশ্চয়তা নিয়ে এসেছিল তার বিশ্বস্ত রূপায়ণ ঘটেছে বিজন ভট্টাচার্যের আগুন নাটকে। দুর্ভিক্ষের কারণে গ্রাম বাংলার অজস্র মানুষ কলকাতায় এসে ভিড় করেছিল শুধু ভাতের সন্ধানে, ফ্যানের সন্ধানে। গোটা দেশ জুড়ে যে খাদ্যের সংকট দেখা দিয়েছিল তার শিকার শহর কলকাতার নিম্ন মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরাই হয়েছিল। সেই ছবি প্রকাশিত হয়েছে আগুন নাটকে। প্রথম দৃশ্যে নেত্রদের নিম্নবিত্ত পরিবারের দুশ্চিন্তা, দ্বিতীয় দৃশ্যে কৃষাণের উৎকণ্ঠা, তৃতীয় দৃশ্যে সতীশের বাড়িতে অশান্তি, এবং চতুর্থ দৃশ্যে দেখতে পাই আমরা হরেকৃষ্ণ মনোরমার নিম্ন মধ্যবিত্ত পরিবারের হতাশা, এবং শেষ পর্যন্ত রেশনের দোকানে সংকটগ্রস্ত ক্ষুধার্ত মানুষদের চালের জন্য লাইন সর্বত্রই ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে শুধু অন্যের জন্য মানুষের কাতরতা। এই খাদ্য সংকটের পাশাপাশি সমাজ জুড়ে আদর্শহীনতা এবং অপরাধ প্রবণতার ছবিকেও তুলে ধরেছেন নাট্যকার বিজন ভট্টাচার্য। হরেকৃষ্ণবাবুর অফিসে কর্তারা
কর্মচারীদের দেওয়ার জন্য চাল ডাল এনে সেগুলি বাজারে চড়া দামে বিক্রি করে দিচ্ছিলেন। রেশনের দোকানদারকে হতাশা প্রকাশ করতে দেখা যায় সমস্ত চাল বিক্রি হয়ে যাওয়ার জন্য, কারণ তার বেশি দামে চাল বিক্রি করার সুযোগ এর ফলে নষ্ট হয়ে যায়। ব্যবসার সুখ গেল বলে তাকে আক্ষেপ করতে দেখা যায়। রেশনের দোকানের লাইনে নিরীহ মানুষের ওপরে সিভিক গার্ডের জুলুম সমাজ বাস্তবতার আর এক দিককে স্পষ্ট করে দেয়। অজস্র নেতিবাচকতার মধ্যেও যখন রেশনের দোকানে চালের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর অন্যজনের খবর নেয়, সকলে চাল পাচ্ছে কিনা সেই ভাবনায় ভাবিত হয় এবং একসঙ্গে থাকার কথা বলে, তখন সমাজ বাস্তবতার আর এক প্রান্ত যেন উন্মোচিত হয়, যা আশার এবং উজ্জীবনের ইঙ্গিত দিয়ে যায়। আশা করি ভিডিওটি ভালো লাগলো এবং তোমরা প্রশ্নের উত্তরগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ঠিক আছে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো।